প্রথমে একটু বলতেছি। সমস্যা হইতো ভাই, ইংলিশ বুঝতাম না, কথা তাইছে হ্যাঁ, ইংলিশে। এই জিনিসটাই কিন্তু আমি তোমাদের বারবার বলতেছি যে তোমরা যদি হাতে গোনা কিছু ট্রানজেকশন রেগুলার একটু প্র্যাকটিস করো, দেখবা যে অ্যাকাউন্টিং ইকুয়েশনের অলমোস্ট যা দিবে তাই পারবা। এর বাইরে কিন্তু আহামরি তেমন কোনো কিছু নাই বা থাকেও না, শুধু ওই পারপেচুয়াল না পিরিয়ডিক এই জিনিসটা মাথায় রাখতে হবে। এর বাইরে কিচ্ছুই নেই এই জায়গাগুলোতে। তো যাই হোক, আজকে আমরা লাস্ট ক্লাস করবো অ্যাকাউন্টিং ইকুয়েশনের। আজকে হয়তোবা পাঁচটা পাঁচটার মতো ম্যাথ আমি এখানে তোমাদের দিয়েছি, এবং সেই পাঁচটা ম্যাথ অলরেডি আগে থেকে সলভ করা ছিল, দুই একটা হয়তোবা সলভ করা নাই, সেগুলো আমি পরবর্তীতে কমপ্লিট করে তোমাদের এই পিডিএফটা দিয়ে দিবনি। হ্যাঁ। তো এখন হলো আজকে আমি এগুলো সলভ করাবো, যেগুলো একটু কঠিন মনে হবে। আমি আসলে ওভাবে হচ্ছে ধরে সলভ করার সময় সুযোগ পাইনি, আমি একটু বাইরে ছিলাম আজকে। ঠিক আছে, আমি চেক আউটও করি নাই যে আসলে এই ট্রানজেকশন গুলোর মধ্যে কোন কোন ট্রানজেকশন গুলো খুবই কঠিন আছে, এইটাও আমি এখনো খুঁজে দেখি নাই। তো যাই হোক না কেন, আজকে আমি তারপরেও একটু তোমাদের কিছু দিক নির্দেশনামূলক কথা বলবো, তারপরে এই ক্লাসের হচ্ছে যেগুলো কঠিন ট্রানজেকশন আছে সেগুলো আমি একটু বুঝাই দিব। আর বাকিটা তো তোমাদের প্র্যাকটিসের উপর নির্ভর করতেছে। আর তোমাদের আজকে ভাই একটা বিশেষ কাজ আছে। হ্যাঁ, ভাই কে কি বোর্ড করবা কোশ্চেন বলো। গুলো সব, বোর্ড কোশ্চেন গুলো একটা ফুল কোশ্চেন একটা সলভ করে দিতেন, এইভাবে প্রবলেম না দেখিয়ে। বোর্ড বোর্ড কোশ্চেন গুলা একটা সলভ করে দিব, এই তো। একটা ফুল কোশ্চেন মানে এক থেকে আপনার লাস্ট পর্যন্ত। হ্যাঁ, এগুলো দেওয়া আছে, দিয়েছি অলরেডি। আচ্ছা যাই হোক, আমি কথা বলতেছি এখন শোনো। মানে আমি কোশ্চেনের ভাই আমি কিছু বুঝতে পারছি না, আর আচ্ছা বাংলা যাই মাধ্যম হোক, তো আমি ইংলিশ বলি, তো। মনোযোগ দিয়ে শোনো। আমি এখন কিছু কথা বলবো, যারা একদম বিগিনার, কিছুই জানে না কিছুই পারে না, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। হ্যাঁ সাব্বির, বা যারা একটু পারো একটু ধৈর্য ধরো, হ্যাঁ আমি ওদেরকে একটু কথা বলি। প্রথমেই যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং আহামরি কোনো কঠিন কোর্স না। তোমরা নতুন পুরাতন যে কোনো ছেলে মেয়ে হতে পারো, সমস্যা নেই। তারা যদি একটু রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করো, খুব অল্প সময়ের মধ্যে এই কোর্সটা শেষ করতে পারবে, এবং খুব খুব ইজিলি A+ পাওয়া সম্ভব, যেহেতু পুরোটাই ম্যাথ। তো এটা আসলে এক মাসেই যদি সেভাবে রেগুলার পড়া যায় না, ইজিলি প্র্যাকটিস সহকারে শেষ করা সম্ভব হবে। ওইটাই মূলত আমি বাস্তবায়ন করতেছি। আমরা অলরেডি 3 দিন ক্লাস নিলাম, অ্যাকাউন্টিং ইকুয়েশনের 14টার মতো ম্যাথ কোশ্চেন ব্যাখ্যা সহকারে পিডিএফ সহকারে আমি দিয়েছি কিভাবে সলভ করবা। 4টা ক্লাস, আজকে সহকারে 4 নাম্বার ক্লাস চলতেছে। তাহলে 1 থেকে 4 নাম্বার ক্লাসে আমি চেষ্টা করছি যে কোনো ক্লাস আগে থেকে না করে, আগে থেকে কোনো বেসিক কনসেপ্ট না থাকার পরেও যাতে তোমরা শেষ করতে পারো বা শিখতে পারো, ওই বিষয়গুলো নিয়ে কিন্তু এই ক্লাস 4টাতে কথা বলছি। তো যারা একদমই পারো না, বোঝো না, আমি শুধু তাদেরকে এতটুকু বলবো যে ভয় পাওয়ার দরকার নাই, ইজিলি শেষ করা যাবে। হ্যাঁ, এর জন্য আমি যে অলরেডি অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপর 4টা ক্লাস নিতেছি, যে আজকে সহকারে এই 4টা ক্লাস দেখবা, এই 4টা, আগে এই 4টা, এখন এই 4টার সঙ্গে যারা আমাদের পেইড ব্যাচ আছে, যেমন এই যে বাইজিৎ বলতেছো পেইড ব্যাচে আসো। হ্যাঁ, তো এখন আমাদের পেইড ব্যাচে, বা আমি এই পিডিএফ গুলো আসলে বাইরেও দিয়েছি পিকচার আকারে, ইংলিশ গুলো বুঝতে তোমাদের সমস্যা হচ্ছে, এটা সমস্যা হবে, প্র্যাকটিস করা ছাড়া এগুলো থেকে বের হয়ে আসতে পারবা না। কিন্তু যাদের একদম বেসিক দুর্বল, একদম ভাই কিছুই এই যে পারো না। এই যে আপনি এখানে যেভাবে দেখাচ্ছেন না, এটার পাশে পাশে যদি ইংলিশটা দিয়ে দিতেন তাহলে তো ভালো হতো। আছে আছে আছে, 4 নাম্বার লেকচার শিটে আছে, এই যে। এই যে এখানে যেভাবে দিয়েছেন এইভাবে যদি গুছিয়ে পেয়ে যেতাম তাহলে চারে তো নাই, একদম ভালো তাহলে হতো। সম্ভবত 5-এ আছে, সব সব কিছুই দেওয়া আছে। এখন এটাই ঝামেলা হয়েছে, বাংলা মাধ্যম না, থেকে ইংলিশে গেছি তো। সব দেওয়া আছে, দেওয়া নাই এমনটা না, এই তো। 3 নাম্বার লেকচার শিটে আছে না? 3 নাম্বার লেকচার শিটে আছে, সব দেওয়া আছে। আমি মূলত তোমাদের এইটাও বলছি যে তোমরা এখানে যে বাংলাগুলো আছে, সে বাংলাগুলোর একা ইংরেজি করার চেষ্টা করো, একা কতটুকু পারো তুমি একা চেষ্টা করিও, তাহলে শিখতে পারবা। ডিরেক্ট একদম ইংরেজি আস শিখতে পারবা না, ইংরেজি পড়ে একদম মাথায় রাখতে পারবা না। এই কারণে আমি বলছি যে বাংলা থেকে ইংরেজি করিও, আগের ক্লাসগুলো দেখিও। ঠিক ভাই আছে, এই যে আমাদের বেসিক এই পিডিএফ গুলো কি ক্লাসের মধ্যে আছে না এক্সট্রা সব ভাবে আছে আলাদা? রে ভাই গ্রুপে, তুমি একটু চেক আপ করিও, ঠিক আছে, আমি সবকিছু দিয়েছি। এখন যেটা বলতেছি সেটা শোনো, যে
এটা খুব ইজিলি শেষ করা সম্ভব। এজন্য আমি অ্যাকাউন্টিং ইকুয়েশন অলমোস্ট এই যে 4টে ক্লাস নিতেছি, এই 4টে ক্লাস দেখবা। এর পাশাপাশি আমাদের যে গ্রুপ আছে, যারা আমাদের পেইড ব্যাচে জয়েন করছো বা পেইড ব্যাচের বাইরেও যারা আছো, এই লেকচার শিট গুলা পিকচারও দেওয়া আছে, পেজের পিন পোস্টে দেওয়া আছে। তাহলে এখানে বাংলা বোঝার জন্য দেওয়া আছে যে বাংলা আগে বোঝো, বাংলা সাবলেকচার শিটে বাংলা হিসাব চেনো। এরপর হচ্ছে ডেবিট ক্রেডিট শেখো, ডেবিট ক্রেডিটে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো এখানে ব্যাখ্যা করা আছে, বর্ণনা করা আছে। এই সেম জিনিসটাই 1 নম্বর লেকচার শিটে খুব সুন্দর করে এই যে ইংরেজিতে আলোচনা করা আছে। তাহলে এই জিনিসগুলা নিজ দায়িত্বে একটু নিজের সঙ্গে অ্যাটাস্টেড করে নিতে হবে। এখানে ডেবিট ক্রেডিট কিভাবে করবা, জাবেদা খতিয়ান কিভাবে করবা, কোন জাবেদারা কিভাবে করবা, প্রত্যেকটা জিনিস এখানে বলে দেওয়া আছে। এবং এগুলোর উপর আমরা অলরেডি পেইড বেসে ক্লাস নিয়েছি 8টা, সম্ভবত 10টা ক্লাস হয়েছে, ওগুলো দেখবা, তাহলে অলমোস্ট শিখে যাবা। তো প্রত্যেকটা টপিক্সেরই আমরা অলরেডি যে 10 পর্যন্ত ক্লাস নিয়েছি, যেমন এই যে এখন আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিতে আছি, অ্যাডজাস্টিং এন্ট্রির 2টা ক্লাস হয়ে গেছে, এই যে এই অংশটুকুর ক্লাস হয়েছে, বাকি আর 2টা অংশ আছে, আমি এই 2-1 দিনের মধ্যে ওই 2টা অংশ ক্লিয়ার করে দেবো। এরপরও কিন্তু আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি প্র্যাকটিসে আসবো। তাহলে এই জিনিসগুলাতে আমি মূলত তোমাদের বড় বড় বই ঘাটতে হবে না, বড় বড় কোনো দিকে কিছু করতে হবে না, আমি কমপ্লিট করে দিয়েছি। এখন এই জিনিসগুলা, এই যে বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, এগুলার প্র্যাকটিস তোমাকে এই কোশ্চেনে করতে হবে, অন্যথায় পারবা না। তো যারা নতুন আসছো আমাদের ব্যাচে, তোমরা আমাদের হচ্ছে গ্রুপে সবকিছু পাবা, প্রত্যেকটা ক্লাসের লিঙ্কের সঙ্গে আমরা আমাদের ড্রাইভের লিঙ্ক গুলো দিয়ে দিয়েছি, সুতরাং তুমি সবকিছু পেয়ে যাবা। আর ফ্রি এই ক্লাসগুলো আমাদের পেজে আছে, অর্থাৎ আমাদের পেজে পিন পোস্টে আছে এবং আমাদের গ্রুপের পিন পোস্টে আছে, এর বাইরে কোথাও কোনো কিছু নাই। এগুলো দেখো, এইটা থেকে অ্যাকাউন্টিং এর কোশ্চেন থেকে কনফার্ম 10 মার্কের কোশ্চেন করবে, 4 মার্কেরও কোশ্চেন পাবে, এগুলো থেকে নিশ্চিত কমন পাবা। ঠিক আছে, জাস্ট এতটুকু, এর বাইরে কোনো কিছু নাই। আমরা হলো আজকে এই অংশটা শেষ করতেছি অ্যাকাউন্টিং ইকুয়েশন, আগামী কালকে আমি হচ্ছে তোমাদের জার্নাল দিব, জার্নালের হোমওয়ার্ক দিব। তো এভাবে প্রত্যেকটা টপিকস আমি উপরে যে যেগুলো দেখালাম, এই যে এখানে যে যে জিনিসগুলো দেখালাম, আমরা সবেমাত্র অ্যাকাউন্টিং ইকুয়েশন শেষ করলাম, কিন্তু আমাদের পেইড বাসে অ্যাডজাস্টিং এন্ট্রি পর্যন্ত ক্লাস আমরা করাচ্ছি। তো অ্যাডজাস্টিং এন্ট্রি ক্লাস শেষ হয়ে গেলে ওয়ার্কশিটের একটা কোশ্চেন করাই দিব, ক্লোজিং এন্ট্রি একটা একটা ক্লাস নিয়ে দিব, তাহলে এই অংশটা শেষ হবে। এই যে পাস, এখানেই ভালো দমে মানে পুরো দমে পাস করে একদম এ গ্রেড পাওয়ার মতো মার্ক, ওঠার মতো মার্ক কমন পাবা। অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে 10, জার্নাল থেকে 10, স্পেশাল জার্নাল থেকে 10, এরপর অ্যাডজাস্টিং এন্ট্রি থেকে 10, ওয়ার্কশিট থেকে 10, এই তো হয়ে গেল। তো মোটামুটি ভাবে আমরা দ্রুত এই অংশটা শেষ করে দেব। ঠিক আছে, 15 তারিখের আগে এই অংশটা আমরা শেষ করে দেবো, আর 15 তারিখের বাকি যে অংশটুকু থাকবে পরের মাসের, আমরা এই অংশটুকু শেষ করবো, আমাদের হিসাব ক্লোজ। আর আমি আগামীকাল থেকে এই জার্নালের এন্ট্রি গুলো দিব। ঠিক আছে, এইটার আমরা 2-3টে ক্লাস নেব, বেশি ক্লাস নেবো না, 2-3টে ক্লাস নেবো, এবং প্রত্যেকটা ম্যাথ সলভ করে দিব না, জাস্ট যেটা কঠিন মনে হবে সেটা শুধু সলভ করে দিব, বাকিটা তোমাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। আমরা সময় দিব স্পেশাল জার্নালে একটু 2-3 দিন সময় দেওয়ার চেষ্টা করব। তারপর আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিতে 4-5 দিন সময় দেবো, কারণ এটাই কঠিন। ঠিক আছে, তো অ্যাকাউন্টিং ইকুয়েশনে যারা ভালোভাবে ক্লাসগুলো করছো বা করবা, তারা ইজিলি জার্নালে আটকাবা না, একদম ইজিলি পার হয়ে যাবা। আর এজন্য আমাদের যে 1 নম্বর লেকচার শিটটা আছে, 1 নম্বর লেকচার শিটটা এই যে দেখো, পিরিয়ডিক পারপেচুয়ালে যে ঝামেলায় পড়বা সেটা আমি সুন্দরভাবে ক্লিয়ার করে দিয়েছি, প্রত্যেকটা জিনিস আমি আলোচনা করে দিয়েছি। তো একটু পড়ো, পড়লেই হবে, ক্লাসগুলো করা আছে, ক্লাসগুলো দেখলেই হবে। তো চলো আজকে আর অতিরিক্ত কথা না বাড়াই, সবকিছু দেওয়া আছে গ্রুপে, তোমরা একটু ধীরে সুস্থে কন্টিনিউ করলে হয়ে যাবে। একটু গ্রুপে ঘোরাফেরা করো, গ্রুপের বিষয়াদিগুলো দেখো, দেখলে বুঝতে পারবা। আর এই যে পিডিএফটা দিয়েছে, এই পিডিএফ থেকেই তুমি শুধু যদি জাস্ট প্র্যাকটিস করো, তাহলে তুমি শিখতে পারবা। এই পিডিএফ তো একদম সবাইকে দেওয়া হয়েছে, ঠিক আছে, তাহলেও তুমি শিখতে পারবে। এখানে তো প্রত্যেকটা জিনিস একদম ভেঙে ভেঙে দিতেছে, একদম যে তুমি নন কমার্স বিষয়টা তো এমন না, যারা একদম সায়েন্স তারা বুঝবে না। ঠিক আছে, দেখো আমরা হচ্ছে আজকে 8 জুলাই, আমরা বলছিলাম যে আমরা 2018 সাল থেকে 2023 সালের কোশ্চেন গুলো সলভ করব। তো সেক্ষেত্রে একটা সীমাবদ্ধতা হয়ে গেছে কি, আমি আসলে 22-23-এর কোশ্চেন গুলো পাইনি। তো তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে ক্লাস শুরু করার আগে, সেটা হলো আমি এই জায়গায় তোমাদের একটা কথা বলছি, হোমওয়ার্ক দিছি। তোমরা যে সকল ছেলেমেয়েরা আমাদের এই ক্লাসগুলো দেখতেছো, আমাদের পেইড ব্যাচ থেকে ফ্রি ব্যাচের ছেলেমেয়েরা, তোমাদের কাছে অনুরোধ থাকবে যে তোমরা যদি আসলেই এই সাবজেক্টটাতে ভালো করতে চাও, তাহলে আমার এই অনুরোধটা একটু মেনে চলার চেষ্টা করো বা মানবা। সেটা হচ্ছে, অলরেডি যে ক্লাস 4টে হলো, সে 4টে ক্লাস দেখবা, পিডিএফটা দিয়েছি, কোশ্চেনের পিডিএফ, তারপরে অ্যান্সারের পিডিএফ সবই দিয়েছি।
যা শুধু মিলাই মিলাই একটু পড়ে নিবা, তাহলে দেখবে অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে সবকিছু ওকে হয়ে গেছে। এখন এরপরেও আরো অনেকগুলো কিন্তু ম্যাথ আছে, অনেক ম্যাথ আছে। আমরা তো সবেমাত্র 14টা ম্যাথ সলভ করলাম, কিন্তু এর বাইরে আরো অনেকগুলো ম্যাথ আছে। তো ওই ম্যাথ গুলো একই এন্ট্রি, আহামরি তেমন কিন্তু এন্ট্রি নাই, কিন্তু দুই একটা এন্ট্রি খুঁজে পাবা, মানে দুই একটা লেনদেন পাবা, যে লেনদেন গুলা দেখবা ভিন্ন। তাহলে আমি তোমাদের এইটা হোমওয়ার্ক দিতেছি, স্পেশালি সাব্বির তুমি অ্যাক্টিভ আছো, তুমি এই কাজটা করবা 2010 সাল থেকে 23 সাল পর্যন্ত তোমাদের কাছে যাদের কোশ্চেন আছে, তোমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন এবং এই যে আমরা জার্নাল করব তাই না, এই দুইটা টপিকসের আননোন, মানে যেগুলো পারতেছো না বা একটু কঠিন এন্ট্রি গুলা একটু খাতায় লিখে জড়ো করিও। তোমরা যারা আমার কথাগুলো শুনতেছো এই কাজটা করিও, জমা করে আমাদের গ্রুপ লিংক তো দেওয়াই আছে সব সময় সব জায়গাতে, তোমরা একটু দয়া করে এই গ্রুপে জয়েন হইও, এবং গ্রুপে এসে তোমার যেটা সমস্যা, যে এন্ট্রিটার সমস্যা, সেটা আমারে দিও, তাহলে আমি ওইটার একটা পিডিএফ ফাইল তৈরি করব এবং ওইটারও ব্যাখ্যা দেব। তখন তোমাদের দিয়ে দেবো, তোমরা পাস করিও, তোমাদের ভালো হবে। কিন্তু তোমরা যদি কোঅপারেশন না করো, তাহলে আমি তো আবার অলরেডি 14টা কোশ্চেন সলভ করলাম, এই 14টা বাইরে আরো যে কোশ্চেন গুলো আছে, আরো যে ম্যাথ গুলো আছে, সেই ম্যাথ গুলো খুঁজে খুঁজে বের করার তো সময় নেই। তাহলে তোমরা এজ এ স্টুডেন্ট হিসেবে তখন নিজেরাই করবা, যেটা পারবা না, যার যেটা সহজ কোশ্চেন হলো যেটা পারবা না সেটা দিবা, সেটা আমরা পরবর্তীতে আরেকটা ফাইল হিসাবে একদম তোমাদের দিয়ে দিব, তখন দেখবা যে একদম ওকে, একদম 100% প্রস্তুতি ওকে। আর এটা মাথায় রাখো যে বিগত সালের কোশ্চেন হয় পুরাটাই রিপিট করবে, নাহলে বিগত সালের কোশ্চেন গুলোর যে ট্রানজেকশন গুলো থাকে সেই ট্রানজেকশন গুলাই তোমাদের রিপিট করে দিবে। এটা তোমাদের ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও সেম কথা, সেভেন কলেজের ক্ষেত্রেও সেম কথা, পাবলিক বিশ্ববিদ্যালয়েও সেম কথা, এমনকি ওই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সেম কথা, কারণ অ্যাকাউন্টিং ইকুয়েশন প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এ আছে। সুতরাং এইটাই পড়ানো হবে, এই জিনিসগুলো বারবার ঘুরে 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 আছে, এবং এমনকি এই সেম জিনিস চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতেও আছে। কি আর বলবো। তবে হ্যাঁ, চার্টার অ্যাকাউন্টেন্সিতে এই জিনিসটা আরো অন্যভাবে আছে, তো ওইটা তো দরকার নাই। তো নর্মাল যে জিনিসটার কথা বললাম সেটা সব জায়গাতে আছে, সুতরাং একটু এই কাজটা করো। ওকে, তো চলো আমরা একটু আমাদের ক্লাসে চলে যাই ডিরেক্ট। এই দেখো, এই যে এই কোশ্চেন গুলা, আমির হুসাইন স্টার্ট বিজনেস অন 1 জানুয়ারি, হ্যাঁ 1 জানুয়ারি 2017, ইনভেস্টিং ক্যাশ 42,000 টাকা, ইকুইপমেন্ট 15,000 টাকা। তাহলে আমির নামে একজন ব্যক্তি এখানে হচ্ছে নগদ 42,000 টাকা এবং আসবাবপত্র 15,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। তাহলে এই জিনিসটা নর্মাল কি যাবে দিবা, যে এখানে আসলে ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট, ইকুইপমেন্ট ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট, তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে যে ক্যাশ ডেবিট, এখানে ইকুইপমেন্ট ডেবিট, আর এই দুটো যোগফল দিয়ে ক্যাপিটাল হিসাব ক্রেডিট করে ফেলবে, এই তো। তাহলে একই জিনিস দেখো ঘুরে ঘুরে আছে, আমি একটু শখ নেই একটা, যাতে করে তোমাদের তাৎক্ষণিকভাবে করে দিতে পারি এভাবে বলাচ্ছে। তাহলে দেখো, এই একই জিনিস, এই জিনিসগুলো কিন্তু একই। এই যে এখানে আমরা ক্যাশ ডেবিট করে ফেলবো, এই একটাই করে দিতেছে, এটা তো সহজ আছে, একটাই করে দিতেছে, পুরাটা করবো না। এটা কিন্তু ক্যাশ ডেবিট, এই যে যেহেতু ক্যাশ নিয়ে আসছে 42,000 টাকা, এই কারণে ক্যাশ ডেবিট, এখানে 42,000 টাকা, একই এন্ট্রি। তাহলে ব্যবসা যদি 1 তারিখে কেউ শুরু করে, যেটা নিয়ে শুরু করবে সেটা ডেবিট করবে এবং ক্যাপিটাল ক্রেডিট করবে, আর অপরদিকে ইকুইপমেন্ট নিয়ে শুরু করছে, এই হলো ইকুইপমেন্ট, এই ইকুইপমেন্ট হচ্ছে আমাদের হলো ডেবিট, যেহেতু ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ বাড়লো, এই কারণে মূলত 15,000 টাকা আমাদের ডেবিট করতে হবে। আর সব কিছু বাবদ আমরা ক্যাপিটাল করব, কারণ ব্যবসার 1 তারিখে যেটা নিয়ে ব্যবসা শুরু করে সেটাকে আমরা ক্যাপিটাল হিসেবে দেখাবো। তাহলে আমাদের কত হচ্ছে 47-57,000 টাকা, এটাই তার মূলত হচ্ছে মূলধন। এই তো এটাই যাবে না। এইটাই আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনে কিভাবে বসাবো, আমাদের অ্যাসেটের ঘরে, ক্যাশের ঘরে আমরা 42,000 টাকা যোগ করব, ইকুইপমেন্টের ঘরে 15,000 টাকা যোগ করব, আর ক্যাপিটাল ওনার সিকিউরিটির ঘরে 57,000 টাকা যোগ করব, শেষ। এরপরে এইদিকে দেখো, এই যে দেখো রেন্ট, ভাড়া পরিশোধ করছে, তাহলে রেন্ট এক্সপেন্সেস ডেবিট ক্যাশ ক্রেডিট। এরপর দেখো পার্সেস কেবিনেট, এটা মানে হলো কেবিনেট, কেবিনেট মানে ওই যে থাকার বন্দোবস্ত এমন টাইপের কিছু, এক কথা এটা সম্পদ। তাহলে এইটা দেখো কি ব্যবসা প্রতিষ্ঠান, কোনো নাম দেয়নি কিন্তু কেবিনেট কিনছে, কেবিনেট এমনও হতে পারে যে এটা আসলে থাকার জায়গা, বসার জায়গা, শোয়ার জায়গা, এমনই কিছু। দাও সার্চ দাও, আমি নিজেও জানি না কেবিন, কেবিন মানে তো সচরাচর তুমি আমি কি জানি,
ওই যে দেখো ট্রেনের কেবিন, হ্যাঁ আরো বিভিন্ন জায়গায় আমরা কেবিন কথাটা কিন্তু অনেক সময় শুনছি। তার মানে ওই জিনিসটাই কিন্তু এখানে, এখানে হচ্ছে কেবিনেট। কেবিনেট মানে এখানে কি বোঝাচ্ছে দেখি, ওই তো মন্ত্রিসভা। হ্যাঁ, এর বাংলা অর্থ আসলে মন্ত্রিসভা, কিন্তু বাস্তবতায় আসলে মন্ত্রিসভা না তো, মানে মূলত হচ্ছে মানে একক কক্ষ। ঠিক আছে, তাহলে মূল যে বিষয় দাঁড়াচ্ছে, বিষয়টা আসলে এমন যে তুমি কামরা তৈরি করছো, মানে মানে কামরা মানে ছোট একটা তোমার অফিস তৈরি করছো, ওইটার যে জিনিসপত্র কিনছো ওইটাই মূলত ক্যাবিনেট হিসেবে এখানে রিপ্রেজেন্ট করতেছে। এক কথায় এখানে আসলে এর বাংলা ওয়ার্ড মিনিং হচ্ছে মন্ত্রগৃহ বা রাষ্ট্রের মন্ত্রিসভা, এই টাইপের বিষয়গুলো ক্যাবিনেট বলতে আসলে এটাই বোঝায়। হ্যাঁ, কিন্তু আসলে আমাদের বিজনেসের ক্ষেত্রে আমরা বুঝবো যে উনি ক্যাবিনেট কিনছে মানে ওই যে ছোট একটা ঘর তৈরি করা বা অফিস তৈরি করার জন্য কিছু জিনিসপাতি কিনছে। তো আমরা ওইটাকে সম্পদ হিসেবে ধরবো, এটাকে আমরা কি করব, সম্পদ হিসেবে ধরবো। তাহলে ক্যাবিনেট হিসাব ডেবিট আর অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট, এই তো হয়ে গেল। ঠিক আছে, এটা তার কাছে সম্পদ, মূলত এটা উনি ব্যবহার করবেন। এরপর দেখো 7 তারিখে বলছে পেইড টাকা 3,000 ক্যাশ ফর অ্যাডভার্টাইজিং বিল, তাহলে তুমি বিজ্ঞাপন বাবদ বিল পরিশোধ করছো। হ্যাঁ, ফর দ্য মান্থ জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি, তাহলে এই জায়গায় দেখো 2 মাসে তুমি অ্যাডভার্টাইজিং খরচ পরিশোধ করে ফেলছো। তাহলে 3,000 টাকা তুমি পরিশোধ করছো অ্যাডভার্টাইজিং কস্ট হিসাবে, কিন্তু এটা জানুয়ারি মাসে এবং ফেব্রুয়ারি মাসে, যেহেতু 7 তারিখ, সবেমাত্র 7 তারিখ এখানে, তাহলে আমরা হলো পুরা মাসের জন্য কিন্তু অ্যাডভার্টাইজিং কস্টটা দিছি, কিন্তু এখনো তো সবেমাত্র 7 তারিখ, আরো তো বাকি মাসটুকু আছে। এই কারণেই যে কোনো অগ্রিম ব্যয়, এটা কি পুরাটাই অগ্রিম ব্যয়, যেহেতু মাসের শুরুর দিকেই প্রায়, তার মানে কি পুরো মাস যাবে, তারপর হচ্ছে অ্যাডভার্টাইজিং বাবদ তোমার খরচ হবে। এই কারণেই যে কোনো ব্যয় যদি অগ্রিম পরিশোধ করা হয়, ওটাকেই তোমরা এভাবে দিবা, প্রিপেইড অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস ডেবিট করে দিবা। যে কোনো ব্যয় যদি অগ্রিম পরিশোধ করা হয়, সেটাকে ওই ওই সম্পদ হিসাব বাবদ, মানে ওই ব্যয় বাবদ আমরা প্রিপেইড ওই হিসাবটা ডেবিট করে ফেলবো। যেমন প্রিপেইড ইন্স্যুরেন্স, প্রিপেইড হচ্ছে রেন্ট, প্রিপেইড হচ্ছে হলো দেখা যাচ্ছে যে ওয়েজেস, প্রিপেইড হচ্ছে স্যালারি। ঠিক আছে, যে কোনো ব্যয় যখন আমরা অগ্রিম পরিশোধ করবো সেটাকে প্রিপেইড এক্সপেন্সেস ডেবিট করে দিবা, আর অপরদিকে ক্যাশ ক্রেডিট করে দিবা, কারণ এর কারণে ক্যাশ টাকা চলে যাচ্ছে। আর মাসের প্রথমে বা মাসের মাঝামাঝি সময় যে অগ্রিম ব্যয়গুলো আমরা করি, মোটামুটি ভাবে ওইটার কারণে মাসের শেষে যেহেতু খরচ হয়ে যায়, এই কারণে খরচের জন্য আমরা একটা কি দেবো, এন্ট্রি দিব, যদি বলা না থাকে। এটা মূলত একটা অ্যাডজাস্টিং এন্ট্রি, যেটা অটোমেটিক্যালি দিতে হয়। তাহলে দেখো এই ট্রানজাকশনটার কারণে যেহেতু অগ্রিম অ্যাডভার্টাইজিং ব্যয় তুমি বা আমি পরিশোধ করছি, এই কারণে আমাদের ওই অগ্রিম অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস ডেবিট, অপরদিকে ক্যাশ ক্রেডিট করে ফেলবো। এরপর দেখো আমাদের পরবর্তী কোশ্চেন গুলো দেখো, সবগুলো নর্মাল কোশ্চেন, কিন্তু এখানে কঠিন কোনো কিছুই নাই। এই দেখো, রিসিভ টাকা 5,500 ক্যাশ ফর সার্ভিস রেন্ডার। সার্ভিস রেন্ডার মানে সেবা দেওয়া, রেন্ডার মানে আসলে অনুবাদ করা, কিন্তু বাস্তবতা এখানে সেবা প্রদান করা। তাহলে তুমি সেবা প্রদান করে 5,500 টাকা ক্যাশ রিসিভ করছো, এটাই কিন্তু বলা আছে যে তুমি নগদ টাকা গ্রহণ করছো সেবা প্রদান করে, মানে মানুষকে তুমি সেবা দিছো, দেওয়ার মাধ্যমে তুমি নগদ টাকা গ্রহণ করছো। তাহলে তুমি এই ঘটনাটাকে জিজ্ঞেস করো যে এই ঘটনার ফলে কি ঘটলো, তোমার প্রতিষ্ঠানের টাকা আসলো না গেল। তো প্রশ্নের উত্তরে বলতেছে না আমার প্রতিষ্ঠানে টাকা আসছে, তাহলে আমার প্রতিষ্ঠানে যদি টাকা আসে এ কারণে আমার সম্পদ বাড়ছে, আর সম্পদ কি সম্পদ বাড়লো, ক্যাশ বাড়লো, এই কারণে ক্যাশ আমরা ডেবিট করি। কেন বাড়লো, কারণ আমি সেবা দিয়েছি, আর সেবা আমি যেহেতু বারবার দিই, এটা আমার জন্য আয়, আর আয় বাড়লে সেটা ক্রেডিট হয়। এই এভাবে বাকিগুলো দেখো সেম, এগুলো পারার কথা, এগুলো একটাও কঠিন না। এই যে 20 নম্বরটা দেখো, 20 নম্বরটা হচ্ছে কি সার্ভিস রেন্ডার, আর্ন টাকা 12,000 বাট নট ইয়েট রিসিভড, মানে আমরা সেবা দিয়েছি কিন্তু, এবং সেটা আর্নড হয়েছে, মানে সেবা দেওয়া মানে আর্নড হয়ে যাওয়া। ঠিক আছে, আমরা কাউকে সেবা দিয়েছি, স্বাভাবিকভাবে তার কাছ থেকে আমরা টাকা পাবো, এটাই তো এটাই তো নিয়ম। এটাই মূলত বলছে এখানে, আর্ন বলতে অর্জিত হওয়া। ঠিক আছে, তাহলে 12,000 টাকা আমরা কাউকে সেবা দিয়েছি, খুবই ভালো কথা, কিন্তু নট ইয়েট রিসিভ, আমরা এখনো রিসিভ করিনি, এর মানে বুঝাচ্ছে আমরা নগদে টাকাটা রিসিভ করিনি, তাহলে ওটা ধারে হয়ে গেছে। এই কারণেই মূলত আমরা এখানে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট করব, অ্যাকাউন্টিং অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আর অপর দিকে আমরা সার্ভিস রেভিনিউ, এই একই জিনিস বারবার কিন্তু আছে, সার্ভিস রেভিনিউ আরো অনেক কয়বার আছে। হ্যাঁ, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এখন এটা কেন করলাম, কারণ হচ্ছে আমরা একজন কাকে 12,000 টাকা সেবা দিয়েছে, তার কাছ থেকে তো টাকা পাবো, তো যার কাছ থেকে আমরা টাকা পাবো
সেই মূলত আমাদের প্রাপ্য হিসাব, তাকে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল বলে থাকি। কেন পাবো? কারণ আমরা তাকে সেবা দিয়েছি, এই কারণে সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এরপর দেখো আমরা হচ্ছে ব্রোড, আমরা হচ্ছে টাকা ধার নিয়েছি, ঠিক আছে, 8,000 টাকা ফ্রম সোনালী ব্যাংক এগেনস্ট নোট পেয়েবল। তাহলে নোট পেয়েবলে আমরা কি করছি? এগেনস্ট মানে হচ্ছে আসলে বিরুদ্ধে বা অপোজিটে। আমরা নোট পেয়েবলে সিগনেচার করে আমরা হলো সোনালী ব্যাংক থেকে 8,000 টাকা ঋণ নিয়েছি, তাহলে ক্যাশ ডেবিট, নোট পেয়েবল ক্রেডিট। অনুরূপ ভাবে দেখো 26 নম্বরটা পারার কথা, 28 নম্বরের পারার কথা। এখানে তুমি স্যালারি পরিশোধ করছো, ইন্টারনেট বিল পরিশোধ করছো, ইলেকট্রিসিটি বিল পরিশোধ করছো, তাহলে এগুলো সবগুলো ডেবিট। স্যালারি এক্সপেন্সেস ডেবিট, ইন্টারেস্ট, ইন্টারনেট বিল ডেবিট, ইলেকট্রিসিটি ডেবিট, আর ক্যাশ ক্রেডিট সবগুলো যোগ করে একবারে ক্যাশ ক্রেডিট। এরপর দেখো হচ্ছে রিসিভ টাকা 5,300 ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল অর্থাৎ যার কাছ থেকে টাকা পাই তার কাছ থেকে আমরা 5,300 টাকা কি করছি? আদায় করছি। এখন এখানে বলছে দা আনরিয়ালাইজড ব্যালেন্স বি ট্রেটেড আনকালেক্টেবল। আচ্ছা, এখানে আনরিয়ালাইজ ব্যালেন্স বি ট্রেটেড আনকালেক্টেবল। আচ্ছা, অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের কত? আচ্ছা যাই হোক, এর মানে হলো দেখো আমরা হলো, এটা একটা নতুন এন্ট্রি যে আমরা হলো আমাদের অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে 5,300 টাকা কি করছে? সংগ্রহ করছে। আর বাকি যে টাকাটা আছে, ঠিক আছে, বাকি যে ব্যালেন্সটা আছে সেটা আনকালেক্টেবল, সেটা সংগ্রহ করা আর সম্ভব নয়। মানে হচ্ছে কি ব্যাড ডেট। তাহলে আমরা আমাদের যে আমরা যে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল যে অংশটা আছে, যেমন আমরা দেখি আগে ধারে বিক্রি কোথায় করছি বা ধারে সেবা কোথায় দিয়েছি। এই যে এই জায়গাতে আমরা ধারে সেবা দিয়েছি, সেটা ক্যাশে। আচ্ছা, ক্যাশে দিয়েছি, এই তো এখানে 12,000 টাকা। আচ্ছা, এই তো দেখো আমরা ওই যে 12,000 টাকা সেবা দিয়েছি না, ওই 12,000 টাকা থেকে দেখো 6,500 টাকা আমরা আদায় করছি। তাহলে আমরা মানুষের কাছ থেকে 12,000 টাকা পাইতাম এই যে এখানে, ঠিক আছে। তাহলে ওই 12,000 টাকা থেকে আমরা মূলত 6,500 টাকা পেয়েছি, এই যে এখানে পাইছি, ঠিক আছে। তাহলে আমরা যদি মাইনাস করি তাহলে আমাদের টাকা কত হচ্ছে? 5,500 টাকা পাবো মানুষের কাছ থেকে। তাহলে সেই 5,500 টাকার এগেনস্টে আমরা মূলত 5,300 টাকা পেয়েছি, আর বাকি টাকা পাবো না। তাহলে আমরা এটা জাবেদা কি দিব? এটা জাবেদা কি দিব? তাহলে আমরা কত টাকা পাইছি? আমরা মূলত ক্যাশ রিসিভ করছি এখানে, যেহেতু প্রতিষ্ঠানে ক্যাশ আসছে, এই কারণে 5,300 টাকা আমরা ক্যাশ রিসিভ করছি। এখানে ক্যাশ রিসিভ, আমরা ক্যাশ ডেবিট করে ফেললাম 5,300। কার কাছ থেকে পাইছি? অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে। এখন অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে কত টাকা পাইতাম? আমরা 5,500 টাকা পাইতাম। তাহলে আমরা এই কারণে অ্যাকাউন্ট রিসিভেবলকে আমরা ক্রেডিট করব, কারণ তার কাছ থেকে আমরা টাকা পেয়েছি এই কারণে। তাহলে কত টাকা? 5,500 টাকা এখানে দিয়ে দিব। তাহলে আমাদের দেখো ডেবিট পাশে 200 টাকা শর্ট। এখন ওই 200 টাকা সম্পর্কে কিন্তু এখানে বলে দিয়েছে যে ওইটা আনকালেক্টেবল। দা আনরিয়ালাইজ ব্যালেন্স মানে বাকি যে ব্যালেন্সটা আছে সেইটা মূলত হচ্ছে আনকালেক্টেবল, সেটা আর সংগ্রহ করা সম্ভব না। তাহলে ওটাকেই মূলত আমরা কি ধরি? ব্যাড ডেট ধরে থাকি। ব্যাড ডেট অ্যাকাউন্ট আমরা এটা ক্রেডিট করে দেবো, ঠিক আছে, 200 টাকা। এই তো শেষ। এখন এই জিনিসটা যদি না থাকতো তখন আমরা মনে করতাম যে এইটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, ঠিক আছে। জাস্ট এতটুকুই, এর বাইরে কিচ্ছু নেই এখানে, এটা একটা নতুন ট্রানজেকশন। তাহলে বোঝা গেল তো, জাস্ট এই একটাই সমস্যা করবে বা একটা সমস্যা সংক্রান্ত এন্ট্রি ছিল, এর বাইরে এইটাতে আহামরি কোনো কিছু ঝামেলা নেই। তো অঙ্কটা করে দেওয়া আছে, তো তোমাদের যখন শীটটা দেওয়া হবে একটু নিজ দায়িত্বে দেখিও, ঠিক আছে। আমাদের হলো 11 নম্বর কোশ্চেনটাতে আসো। 11 নম্বর কোশ্চেনটা দেখো, এখানে বলা আছে, এটা কি আছে? মোরিং আনকা ওপেনে, যাই হোক একটা বিদেশি লোকের নাম, ওপেনে বিজনেস মানিকগঞ্জ অন মার্চ 1, 2019। যাই হোক, বিদেশি একজন লোক একটা ব্যবসা শুরু করছে 2019-এ।
অন 31 মার্চ দ্য ব্যালেন্স শিট শোর ক্যাশ টাকা 9,000, অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 1700, সাপ্লাইজ হচ্ছে 600, অফিস ইকুইপমেন্ট হচ্ছে হলো 6,000, অ্যাকাউন্ট পেয়েবল হচ্ছে হলো 3600। তারপরে হচ্ছে এই মোরিং, এটা আসলে কি, MRIAG, মোরিং, মরিনকা, যাই হোক মরিনকা এমন টাইপের হবে, যাই হোক যেটাই হোক না কেন, অথবা রোমান্স ক্যাপিটাল যেটাই ধরো না কেন, ওটা আর কি নাম আর কি, যাই হোক। তাহলে তার ক্যাপিটালের পরিমাণ 13,700 টাকা। তাহলে ডিউরিং দ্য এপ্রিল ফলোইং ট্রানজাকশন অকার, তাহলে দেখো যে এখানে ধরো মিস্টার রহমান নামে একজন ব্যক্তি, যিনি একটা ব্যবসা শুরু করছে 2019-এর 1 মার্চে। তো 31 মার্চে তার মূলত হচ্ছে যে ব্যালেন্স শিট, সে ব্যালেন্স শিটে তার যে খতিয়ানের লেজার গুলো আছে, সেই খতিয়ানের লেজার গুলো এই নিম্নোক্ত উদ্ধৃত গুলো প্রকাশ করে। এবং এপ্রিল মাসের 1 তারিখ থেকে নিম্নোক্ত লেনদেনগুলো সংগঠিত হয়েছে। তাহলে 31 মার্চ তার যে খতিয়ানের লেজার গুলা, এগুলোই কিন্তু হচ্ছে এপ্রিলের 1 তারিখে তোমার হচ্ছে প্রারম্ভিক উদ্ধৃত। ঠিক আছে, এগুলোকে আমরা বলবো ওপেনিং ব্যালেন্স। তাহলে এই জিনিসগুলোর কিন্তু আমাদের নর্মালি জাবেদা দিতে হবে যদি তোমাকে জাবেদা করতে বলে। যদি জাবেদা করতে না বলে, যেমন সরাসরি এখানে হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন করতে বলছে, তাহলে সরাসরি এই জেরগুলো আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনে বসাতে হবে। তো অ্যাকাউন্টিং ইকুয়েশনে বসানোর আগে এই জেরগুলার আসলে তুমি জাবেদা করে নিও বা জাবেদা একটু মাথায় রাখো, তাহলে দেখবা জিনিসটা ইজি, তোমার বসাতে সবকিছু করতে ইজি মনে হবে। যেমন এখানে বলা আছে যে ক্যাশ, তাহলে ক্যাশ কিন্তু অল টাইম কি হয়, ডেবিট হয়। এখানে ক্যাশ ডেবিট আমাদের 9,000 টাকা। এরপর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল আছে, এই অ্যাকাউন্ট রিসিভেবল। এবং এই ধরনের ট্রানজেকশন কিন্তু আরো একটা আমি করে দিয়েছি, যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি চলতি থাকে, চলমান থাকে, ঠিক আছে, তখন আমরা একভাবে এই জিনিসটার জাবেদা দেব। আর যদি নতুন ব্যবসা হয় তখন আমরা আরেকভাবে জাবেদা দেব। তো এটা যেহেতু চলমান ব্যবসা, এর হলো মূলধন অর্থাৎ টোটাল ডেবিট অংশ, সেটাই তো মূলধন ক্রেডিট হবে। তো ওইটা থেকে আমরা অ্যাকাউন্ট পেয়েবল বাদ দিব কি দিব না, এটা কিন্তু ডিপেন্ড করবে আমাদের পরিবেশ পরিস্থিতির উপর। তো আমাদের প্রশ্নে কিন্তু ক্যাপিটাল দেওয়াই আছে, কিন্তু তারপরেও যদি আমাদের ক্রেডিট পাশের টাকা শর্ট পড়ে, তাহলে আমরা যে কোনো একটা দায় এন্ট্রি নিয়ে হিসাবটা মেলাবো। তো দেখি আগে মেলে কিনা, আগে দেখি। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল এখানে কত, 1700 টাকা। এই ধরনের কোশ্চেন আরো একটা কিন্তু উপরে ছিল। এরপর কি আছে, সাপ্লাইজ, গতদিন এই ক্লাসটা করা হয়েছে, মানে এই ধরনের কোশ্চেন একটা, এই সাপ্লাইজ ডেবিট কত টাকা, 600। এরপর আছে কি অফিস ইকুইপমেন্ট, এটা কিন্তু ডেবিট হবে, তার মানে সম্পদ পাশে এগুলো বসবে। এই অফিস ইকুইপমেন্ট ডেবিট। আচ্ছা, এরপর কি আছে, অ্যাকাউন্ট পেয়েবল আছে, তাহলে আমরা অ্যাকাউন্ট পেয়েবলটারে ক্রেডিট করে দেই, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। এগুলোর জন্য এক্সট্রা টাকা নিয়ে আসা লাগবে না, সরাসরি যে টাকাটা আছে সেটাই আমরা বসাবো, যেহেতু টাকা দেওয়া আছে। এরপর আমরা এখানে কি করব, ক্যাপিটালও দেওয়া আছে, মানে যেটা যেটা দেওয়া আছে সেটা বসায় নিলাম আর কি। ক্রেডিট যেটা দেওয়া আছে সেটাই আমরা বসাচ্ছি। তাহলে 13,700। তাহলে আমরা এবার দেখবো আমাদের ডেবিট প্লাস হচ্ছে ক্রেডিট সমান হয় কিনা। ঠিক আছে, তাহলে আমরা দেখো, আমাদের এখানে 13,700 যোগ 3,600, তাহলে আমাদের ক্রেডিট পাশের কিন্তু যোগফল এখানে টোটাল কত হচ্ছে, 17,300 টাকা। তাহলে আমাদের ডেবিট পাশে কি টাকা আসলেই অমন, ডেবিট পাশে আমরা দেখতেছি হলো 9,000 টাকা, ডেবিট পাশে টাকা শর্ট। তারপর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 1700 টাকা, সাপ্লাইজ হচ্ছে 600 টাকা। ও আমরা অফিস ইকুইপমেন্টের টাকা বসাইনি 6,000 টাকা, সেটা আমরা বসাই দেবো আগে, হ্যাঁ, দিয়ে দেখি সমান কিনা। যোগ হচ্ছে 6,000 টাকা, হ্যাঁ সমান আছে। ঠিক আছে, যোগ করলে 17,300 হচ্ছে, তার মানে এখানে কোনো ঝামেলা করতে হবে না, এটা সব ইজি দেওয়া আছে, উভয় পাশ সমান হবে, কোনো ঝামেলা নেই। যদি মনে করতা এখানে ক্রেডিট পাশে হলো টাকা শর্ট হয়ে গেছে, মানে 17,300 টাকা হচ্ছে না, মনে করো এখানে তো ডেবিট পাশে 17,300 হয়েছে কিন্তু এখানে হচ্ছে না, মনে করো এখানে হচ্ছে 11,000 টাকা হয়েছে, তাহলে আরো তো শর্ট আছে টাকা,
কারণ এখানে 17,300 হতে হবে। তাহলে আমাদের এখানে টাকা হচ্ছে 11,000 যোগ হচ্ছে 3,600, 14,600। তাহলে আমাদের গ্যাপ কত? আমাদের টাকা ধরো 2,700 টাকা শর্ট। তাহলে এই 2,700 টাকা তোমাকে একটা নতুন এন্ট্রি নাম দিয়ে খুলতে হবে। মনে করো এটাই মনে করতে হবে যে এটা মূলত তুমি ঋণ নিয়েছো, যেটা প্রশ্নে দেওয়া নেই, মিলাই দিতে হবে। এই যে ডেট নাম দিয়ে ক্রেডিট করে দিবা এবং নোট দিবা যে এই প্রশ্নে ঋণ নেওয়া হয়েছে, যেহেতু টাকা শর্ট ক্রেডিট পাশে মনে করতে হবে যে এটা মনে করছি যে এটা ঋণ নিয়েছে, যেটা হিসেবে অন্তর্ভুক্ত হয়নি। এভাবে ডেবিট ক্রেডিট মিলাই দিয়ে তোমাকে মূলত জাবেদাও শুরু করতে হবে, অ্যাকাউন্টিং ইকুয়েশনটাও শুরু করতে হবে, যেটা যে ধরনের কোশ্চেনটা আমরা এর আগেও করছি বা দেখছি। ঠিক আছে? আচ্ছা, এটা তো চলে গেল, এটাতে কোনো ঝামেলা নেই, আশা করবো এই জিনিসটা তোমরা পারবা। পরে দেখো, এই যে দেখো ওই সেম পেইড টাকা 2,900 ক্যাশ অন অ্যাকাউন্ট পেয়েবল। এর মানে হলো অ্যাকাউন্ট পেয়েবলকে তুমি 2,900 টাকা পরিশোধ করছো। তাহলে অ্যাকাউন্ট পেয়েবল যে তোমার কাছ থেকে টাকা পাইতো তাকে তুমি দিছো, তাহলে ওটারে কমাতে হবে। অ্যাকাউন্ট পেয়েবলটা কমানোর জন্য ওটারে ক্রেডিট করব, আর তোমার নগদ টাকা চলে গেছে এই কারণে ক্যাশ ক্রেডিট করব। এরপর দেখো এই যে কালেক্টেড টাকা 1,300 অফ অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে তোমার প্রাপ্য হিসাবের কাছ থেকে, যার কাছ থেকে তুমি টাকা পাও, এগুলো মানে বাংলা মিনিং জানতে হবে। অ্যাকাউন্ট পেয়েবল, তারপরে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, এই জিনিসগুলা। তাহলে তুমি তোমার প্রাপকের কাছ থেকে 1,300 টাকা পাইছো, তাহলে ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট করলে বাড়ে, ক্রেডিট করলে কমে। তাহলে এই যে কোনটা করলে বাড়তেছে কোনটা করলে কমতেছে, এই জিনিসটা সম্পর্কে যদি তোমার বেসিক ধারণা না থাকে তাহলে তোমাকে ওই বেসিক লেকচার শিট গুলো পড়তে হবে। এরপর দেখো হচ্ছে 15 নাম্বার, সরি 5 নাম্বার। এখানে 5 নাম্বার ট্রানজাকশনটা একটু বড়, দেখি পড়ি কি বলছে। এখানে বলা আছে যে পারচেস এডিশনাল অফিস ইকুইপমেন্ট। এডিশনাল মানে অতিরিক্ত, তাহলে তুমি অতিরিক্ত অফিস ইকুইপমেন্ট ক্রয় করছো, ভালো কথা। ফর টাকা 2,100 পেইং, মানে 2,100 টাকা দিয়ে আসলে কিনছো, এবং পেইং টাকা হচ্ছে হলো 800 টাকা ইন ক্যাশ, অ্যান্ড দ্য ব্যালেন্স ইজ ডিউ ইন মে। অবশিষ্ট টাকাটা এখানে হচ্ছে দ্য ব্যালেন্স বলতে ওই টাকা, অবশিষ্ট টাকা ইজ ডিউ মানে বাকি আছে মে মাসের। ঠিক আছে? তাহলে মে মাসের 5 তারিখে তুমি অতিরিক্ত 2,100 টাকার হচ্ছে অফিস ইকুইপমেন্ট কিনছো। তার মধ্যে পে করছো, এখানে পেইং মানে তুমি পে করে ফেলছো বা পরিশোধ করছো 800 টাকা ইন ক্যাশে, আর বাকিটা তুমি হচ্ছে ডিউ রাখছো। তাহলে এই যে তুমি ডিউ রাখছো ওটাই কি মানুষ পাবে। তাহলে যে জিনিসটা মানুষ পাবে, অর্থাৎ তোমার কাছ থেকে যদি কেউ টাকা পায়, সেটাকেই মূলত অ্যাকাউন্ট পেয়েবল হিসেবে তোমাকে দেখাতে হবে। তাহলে তুমি যে সম্পদ কিনলা, সে সম্পদ তোমার প্রতিষ্ঠানে বাড়লো, এই কারণেই এখানে জাবেদা দিতে হবে অফিস ইকুইপমেন্ট ডেবিট, যেহেতু সম্পদ বাড়লো। ঠিক আছে? কত টাকার? 2,100 টাকার। এই যে আমরা 2,100 টাকার সম্পদ বাড়াই দিলাম, কিন্তু তোমার কাছ থেকে কি চলে গেল? ক্যাশ চলে গেছে। তাহলে ক্যাশ ক্রেডিট কত টাকা? 800 টাকা। এই যে 800 টাকা আমরা দিয়ে দিলাম। ঠিক আছে? বাকিটা ডেবিট ক্রেডিট তো সমান হতে হবে, বাকিটা বকে রাখছো, এই কারণে অ্যাকাউন্ট পেয়েবল। অ্যাকাউন্ট পেয়েবল আমরা এখানে ক্রেডিট করব বাকি কত টাকা থাকতেছে। সরি, এই টাকাটা এই পাশে আসবে, ক্রেডিটে আসবে। তাহলে 2,100 থেকে যদি আমরা হলো 800 টাকা বাদ দিই, তাহলে আমাদের অবশিষ্ট থাকতেছে হলো 1,300 টাকা। এটা আমাদের ডিউ থেকে গেল। এই দেখো 16 নাম্বার, উইথড্র করছো 1,000 টাকা ফর পার্সোনাল ইউজ বা ইন্ডিভিজুয়াল ইউজেস। তাহলে মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে 1,000 টাকা উত্তোলন করছে। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের এই ঘটনার ফলে কি হয়েছে? টাকা বাড়লো না কমলো? কি আসলো কি গেল? মূলত ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেছে। যেহেতু নগদ টাকা চলে গেছে, এ কারণে কি করব? ক্যাশ ক্রেডিট করবে একজন অ্যাকাউন্টেন্ট, এটার কারণে ক্যাশ ক্রেডিট করবে, যেহেতু টাকা চলে গেছে। এখন টাকাটা কে নিছে? মালিক নিছে। তাহলে মালিক যে টাকাটা নিবে, সেটা কি কারণে নিল? তার ব্যক্তিগত কারণে নিল। আর ওই ব্যক্তিগত কারণ হিসাব না লিখে আমরা মালিক যেহেতু টাকাটা নিছে, এই কারণে উত্তোলন হিসাব আমরা এখানে ডেবিট করে ফেলবো। এই তো। তাহলে মালিক যদি কোনো টাকা ব্যবসা প্রতিষ্ঠান থেকে নেয়, তাহলে আমরা উত্তোলন হিসাব ডেবিট করব, ক্যাশ ক্রেডিট করব। মালিক যদি পণ্য নেয়, তাহলে উত্তোলন হিসাব ডেবিট করব, পার্চেস ক্রেডিট করব। এগুলো সুন্দরভাবে বেসিক লেকচার শিট গুলোতে আলোচনা করা আছে। এই যে দেখো স্যালারি পে করছে,
রেন্ট পে করছে, অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস পে করছে, তাহলে যে কোনো ব্যয় যদি পরিশোধ করা, ওই ব্যয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ভেজাল শেষ। একসঙ্গে তোমাকে দেখাতে হবে। এই তিনটা এন্ট্রি দেখো, এভাবে কখনো মনে হয় তোমরা করো নাই। ওই যে উপরের একটা কোশ্চেনে হয়তো বা করলে করতে পারো। তাহলে স্যালারি পরিশোধ করছো, এই যে স্যালারি ডেবিট। এই তোমরা কি বুঝতে পারতেছো? আমি তো দ্রুত করে যাচ্ছি। স্যালারি ডেবিট, এরপর দেখো হচ্ছে রেন্ট ডেবিট 900 টাকা, যেহেতু এগুলো ব্যয়। এরপর হচ্ছে আমাদের হলো অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস। তাহলে যে কোনো ব্যয় যখন পরিশোধ করা হবে সেটাকে আমরা ডেবিট করব। ব্যয় বাড়লে ডেবিট হয়, এই কারণে আমরা ডেবিট করব। আর নগদে যদি পরিশোধ করি তাহলে নগদ ক্রেডিট। তাহলে আমাদের টোটাল ক্রেডিট কত হচ্ছে? 2900 টাকা ক্রেডিট হয়ে গেছে। এই তো এভাবেই মূলত আমাদের কি করতে হবে, প্রত্যেকটা এন্ট্রির আগে আসলে জাবেদা শিখতে হবে। তোমার যদি জাবেদা সম্পর্কে ধারণা থাকে, খুব ইজিলি অ্যাকাউন্টিং ইকুয়েশনে বসাতে পারবা। যেমন এই যে এই জিনিসগুলো ব্যয়, এই জিনিসগুলো ব্যয়, এই যে এখানে যে জিনিসগুলো দেখতেছো, তাহলে এই ব্যয়গুলো মালিকানার সত্ত্ব থেকে মাইনাস করব। মানে টোটাল 2900 টাকা মালিকানার সত্ত্ব থেকে মাইনাস করব, আর ক্যাশ থেকে 2900 টাকা মাইনাস করবো। এই তো অঙ্ক হয়ে গেল। পরে দেখো ইনপুট ইউটিলিটি এক্সপেন্সেস ফর দ্য মান্থ অন অ্যাকাউন্ট, মানে হলো ইউটিলিটি এক্সপেন্সেস মানে হলো উপযোগ ব্যয়। আর ইনপুট মানে অলরেডি সংগঠিত হয়ে গেছে অথবা ঘটে গেছে। তাহলে ইনপুট ইউটিলিটিস এক্সপেন্সেস ফর দ্য মান্থ, অর্থাৎ এপ্রিল মাসের জন্য, যেটা অন অ্যাকাউন্ট, এখনো ধারে আছে, এখনো পরিশোধ করো নাই, তার মানে কি ওটা তোমাকে পরিশোধ করতে হবে। এই যে বাধ্যবাধকতা চলে আসছে। কিন্তু ইউটিলিটি এক্সপেন্সেস এটা তো ব্যয়, ব্যয় বাড়ছে, এই কারণে ডেবিট। আর ওই ইউটিলিটি এক্সপেন্সেস পেয়েবল, যেহেতু এখনো পরিশোধ করোনি, এই কারণে পেয়েবল ক্রেডিট করতে হবে। কত টাকা? আমাদের হচ্ছে 170 টাকা। এইটাই মূলত মালিকানা সত্ত্ব থেকে মাইনাস হবে 170 টাকা। আর ইউটিলিটি এক্সপেন্সেস পেয়েবল আর একটা ঘর কেটে তোমাকে কি করতে হবে, এটা তোমাকে ক্রেডিট দিকে বসাতে হবে দায় পাশে। অথবা এই জিনিসটাকেই তোমরা অ্যাকাউন্ট পেয়েবলও দিতে পারবা যদি ঘর কাটতে না চাও। এই তো হয়ে যাচ্ছে। ওই সেম ইউসিবিএল এর কাছে তুমি হচ্ছে নোট পেয়েবলের স্বীকৃতির মাধ্যমে টাকা নিছো, যেটা বারবার প্রত্যেকটা প্রত্যেকটা অঙ্কতে এই একটা এন্ট্রি আছে। এরপরেরটা দেখো, যে আর্ন রিভিনিউ টাকা 7,000, অফ হুইচ টাকা 2,000 ইন ক্যাশ। এটা যে কি আছে যাই হোক, এটা আমার সম্ভবত দা ব্যালেন্স হবে। এখানে দা ব্যালেন্স অন অ্যাকাউন্ট, দা রেস্ট ব্যালেন্স এটা দিলে ভালো হয়। ঠিক আছে, তাহলে মানানসই, মানে দেখতে বুঝতে পড়তে সব দিক দিয়ে ভালো হচ্ছে। আমি আবার বলে দিতেছি যে 30 তারিখে আর্ন রেভিনিউ অফ টাকা 7,000, মানে হলো 30 তারিখে 7,000 টাকার মুনাফা অর্জন করা হয়েছে, আয় অর্জন করা হয়েছে। অফ হুইচ, যার মধ্যে টাকা 2,000 ইন ক্যাশ, 2,000 টাকা নগদে, অ্যান্ড দ্য রেস্ট ব্যালেন্স অন অ্যাকাউন্ট, বাকিটা ধারে। তাহলে এটা যাবে তা কি দিবা? এই ধরনের ট্রানজেকশন আমরা আগে করছি, তাহলে এটার জন্য আমরা এইভাবে জাবেদা দেব যে আমরা কত টাকা পাইছি ক্যাশ। ক্যাশ মূলত আমরা 2,000 টাকা পাইছি, তাহলে 2,000 টাকা ডেবিট। বাকিটা ধারে, মানে বাকিদের সেবা দিয়েছে, তাহলে ওটা রিসিভেবল, তার কাছ থেকে টাকা পাবো। এখানে রিসিভেবল ক্রেডিট কত টাকা আসতেছে? আমাদের হলো বাকি হলো 5,000 টাকা। আর অপরদিকে সবটাই সার্ভিস রেভিনিউ। ঠিক আছে, আমরা সেবা দিয়েছি, এই কারণে সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ ক্রেডিট কত টাকা? আমাদের 7,000 টাকা। বুঝা গেল? এ বলো পারবা এগুলা? ওই একই জিনিস ঘুরে 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 আছে, এখানে কিন্তু নতুন কোনো কিছু নাই। হ্যাঁ সাব্বির, কি দিয়েছে এগুলা? তোমরা কি শুনতে পারতেছো না সাব্বির? জি ভাই, শুনতে পাচ্ছি। ও, এগুলা তো হচ্ছে ওই যে তোমাদের বইয়েও আছে। হ্যাঁ, রেয়ামিলের অধ্যায়ে গেলে তোমরা এই জিনিসগুলা পাবা, ইংলিশ গুলা। তারপরে হচ্ছে যেগুলো আমি তোমাদের পিডিএফ আকারে দিয়েছি সেই জিনিসগুলা তোমরা তোমাদের বইয়েও পাবা, সমস্যা নাই তো। আচ্ছা, দেখো এই জিনিসটা, এই যে অ্যাকাউন্টিং ইকুয়েশনে বসাইছি, তো এই জিনিসটা আমি করাচ্ছি না, এর আগেও তো শিখাইছি। পূর্ববর্তী ক্লাসগুলো দেখলেই ইজিলি শিখতে পারবা যে কিভাবে এই জিনিসগুলো বসানো হয়েছে। ঠিক আছে, পরের গুলাতে আসো। আমি এটা তো সলভ দেবনি, কিন্তু কঠিন যেগুলো আছে সেগুলো আমি বুঝাই দিতেছি। ও পরেরটা তো অনেক বড়, 2003 সালের কোশ্চেন।
এখানে কি বলা আছে, নন্দিনী গ্রাজুয়েট ফ্রম কলেজ ইন জুন 2002 উইথ এ ডিগ্রি আর্কিটেকচার অ্যান্ড ডিউরিং জুলাই শি কমপ্লিট দিস ট্রানজেকশন। আর্কিটেকচার মানে ওই যে কি বলে বিল্ডিং এর ডিজাইন ডিজাইন করে না, ওই ধরনের একটা আর কি ডিগ্রি নিছে সে, ঠিক আছে। আচ্ছা, এবং সে একটা ব্যবসা প্রতিষ্ঠানে শুরু করছে, হ্যাঁ, জুলাই 1 বিগান এ অ্যান আর্কিটেকচারাল প্র্যাকটিস বাই ইনভেস্টিং ক্যাশ 32,000 টাকা। হ্যাঁ, তো তার মানে সে মূলত হলো তার আর্কিটেকচারাল এই যে কাজের প্র্যাকটিস শুরু করে দিয়েছে 32,000 টাকা মূলধন নিয়ে। তাহলে এটাই মূলত 1 তারিখে তার ব্যবসা শুরু করার মানে মানে যাত্রা। তাহলে ক্যাশ 32,000 টাকা নিয়ে সে যেহেতু ব্যবসা শুরু করছে, তাহলে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট এই এন্ট্রির জন্য এইভাবে যাবাতে দেবো। এরপর দেখো 1 তারিখে বলছে রেন্টেড দ্য ফার্নিশড অফিস ইকুইপমেন্ট অফ অ্যান আর্কিটেক্ট who was retired due to illness and paid the rent for 2 months in advance, টাকা হলো 5,000 টাকা। আচ্ছা, এখানে রেন্টেড মানে ভাড়া নেওয়া, হ্যাঁ, দ্য ফার্নিশ অফিস ইকুইপমেন্ট মানে অফিসের জিনিসপাতি এবং আসবাবপত্র টাইপের এই বিষয়, হ্যাঁ, অফ অ্যান আর্কিটেক্ট আর একজন আর্কিটেক্টের হু ওয়াজ রিটায়ার্ড, যে মূলত হচ্ছে তার অসুস্থতার কারণে অবসর নিয়েছে। তাহলে এখানে নন্দিনী কি করছে, সে আর্কিটেকচার থেকে মূলত ডিগ্রি নিয়েছে এবং সে প্র্যাকটিস করবে, এই কারণে 32,000 টাকা সে ইনভেস্ট করছে, তার মানে তার ব্যবসা শুরু। এরপর সে মূলত আর একজন বৃদ্ধ বয়স্ক লোক যে কিনা তার অসুস্থতার জন্য সে মূলত ব্যবসা গোড়ায় নিয়েছে, তার ব্যবসা প্রতিষ্ঠানের বা রুমটা বা তার ফার্নিচার গুলা সে মূলত কি নিছে, ভাড়া নিয়েছে। এজন্য পেইড রেন্ট ফর 2 মান্থ ইন অ্যাডভান্স 5,000 টাকা, এই জন্য সে 5,000 টাকা অগ্রিম পরিশোধ করছে। তাহলে অ্যাডভান্স রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট শেষ, ওই একই জিনিস বড় করে দেওয়া আছে, এর বাইরে তো কিচ্ছু না। এরপর দেখো আবার 1 তারিখে বলছে পেইড প্রিমিয়াম অন এ লায়াবিলিটি ইন্স্যুরেন্স পলিসি গিভিং 1 ইয়ার প্রোটেকশন, টাকা 2,400 টাকা। এর মানে হলো তুমি পেইড করছো প্রিমিয়াম অন লাইবিলিটিস মানে সত্তা, এখানে আসলে সত্তা হিসেবে ব্যবহার করা হবে। বীমা পলিসি সত্তা বা বীমা পলিসি লোকেরা তোমার হচ্ছে প্রোটেকশনের জন্য তারা যে ক্ষতিপূরণ দিবে, ঠিক আছে, মানে সচরাচর মূল বিষয়টা হচ্ছে তুমি হলো বীমা করছো, ঠিক আছে, তুমি বীমা করছো, সেই বীমা কোম্পানি তুমি ক্ষতিগ্রস্ত হলে তারা তোমার ক্ষতি পোষায় দিবে। তো তারা তো এমনি এমনি তোমার ক্ষতি পোষায় দিবে না, এই কারণে তারা মূলত প্রিমিয়াম ধার্য করে। তো ওটাই বলছে যে তুমি ওই বীমা কোম্পানির লাইবিলিটিস প্রিমিয়াম বাবদ অর্থাৎ লাইবিলিটিসটাকে এখানে তোমার দিতে যেহেতু পরিশোধ করতে হবে এটাই বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তুমি প্রিমিয়াম পরিশোধ করছো 1 বছরের জন্য, ঠিক আছে। তাহলে এটা দেখো তুমি জুনে ব্যবসা শুরু করলা, ঠিক আছে, সরি মানে জুনে তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করলা, জুলাই ব্যবসা শুরু করছো এবং জুলাইয়ের 1 তারিখে 1 বছরের বীমা পলিসি পাবো 2,400 টাকা তুমি পরিশোধ করছো। তাহলে তুমি কি 1 বছরের জন্য হিসাব করতেছো না 1 মাসের জন্য হিসাব করতেছো? এখানে কি 31শে ডিসেম্বর বা এই টাইপের কোনো কথা বলা আছে? যদি না থাকে, যদি না থাকে অথবা থাকে, যেটাই থাকুক না কেন, তুমি পুরো 1 বছরের বীমা পলিসি ক্রয় করছো, এই কারণে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। আচ্ছা, এটা জাবেদাটা দিয়ে দেই। এটা হলো অগ্রিম বীমা পলিসি ক্রয় করার কারণে তোমার এখানে জাবেদা দিতে হবে প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট, আর অপরদিকে হলো ক্যাশ ক্রেডিট। অনেকের হয়তো বা মাথায় ঢুকতেছে না, ঠিক আছে, তাহলে পরবর্তীতে কেমনে কর্পোরেট লেভেলের এই যে ইংরেজি প্রোফাইল থাকবে সেই জিনিসগুলো তোমরা বুঝবা। আমাদের এই যে ক্লাসগুলো ফ্রি দেওয়া হয়েছে, তো আহামরি ছেলে মেয়েরা কিন্তু করতেছে না, বুঝতেইছে না আসলে আমার যতটুকু ধারণা, ঠিক আছে, তারা ক্লাসেও বোঝে না, এখানে আমার কথাগুলো হয়তো বুঝতে পারতেছে না। তো আসলে বোঝার জন্য তো ইফোর্ট দিতে হবে, ইফোর্ট না দিলে বুঝতে পারবা না। তো পরীক্ষায় গিয়ে কি করবা, পরীক্ষা দিয়ে গিয়ে কিছুই লিখতে পারবা না, ফাঁকা খাতা জমা দিয়ে আসতে হবে, ঠিক আছে। তো এমনটা তো করা যাবে না, চেষ্টা করো, পারবা। এরপর দেখো পারচেস ড্রাফটিং সাপ্লাইজ অন ক্রেডিট, ওই ড্রাফটিং মানে অঙ্কনের জিনিসপাতি, ঠিক আছে। তাহলে তুমি ওই ড্রাফটিং সাপ্লাইজ কিনছো, তারা যেটাই কেনো না কেন সাপ্লাইজ তো কিনছো, তাহলে ওইটাই সাপ্লাইজ সম্পদ হিসাব ডেবিট করে দাও। আর অন ক্রেডিটে যেহেতু কিনছো তাহলে অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট করতে হবে। অন ক্রেডিট, যেহেতু অন ক্রেডিট মানে কি ধারে তুমি ক্রয় করছো, তার মানে কি তাকে টাকা আবার পরিশোধ করতে হবে, এই কারণে অন ক্রেডিট হওয়ার কারণে এখানে 1,000 টাকা তোমাকে ক্রেডিট করে দিতে হবে, এই যে ক্রেডিট করে দিলাম, ঠিক আছে। এভাবেই মূলত এগুলো জাবেদা করতে হবে। বাকিগুলো দেখি।
completed a set of plan for a conductor and immediately collect টাকা 2500 for his job। কোন একজন কন্ট্রাক্টরের 2500 টাকার কি করছো, একটা কাজ করে দিছো, ঠিক আছে, এবং তার কাছ থেকে এই যে দেখো কালেক্ট 2500 টাকা, 2500 টাকা তুমি সংগ্রহ করছো, তাহলে তোমার ক্যাশ ডেবিট। আর অপরদিকে সার্ভিস রেভিনিউ ক্রেডিট, তুমি তো তাকে সেবা দিয়েছো এই কারণেই। এবার দেখো আবার 25 তারিখে পড়ছে, এমন আরো একটা কোশ্চেন মনে করাই দিয়েছি তোমাদের। আবার বলছে কমপ্লিটেড অ্যান্ড ডেলিভারেড এ সেট অফ প্ল্যান টু জেরিন কনস্ট্রাকশন কোম্পানি অন ক্রেডিট 3000 টাকা। মানে জেরিন কনস্ট্রাকশন কোম্পানি নামে একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের তুমি আবার আর একটা কাজ করে দিয়েছো এবং তাদের কাছ থেকে 3000 টাকা পাবা। তাহলে সেবা দিয়েছো, মানে ধারে সেবা দিয়েছো, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, আর অপর দিকে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, কারণ জেরিন কনস্ট্রাকশনের কাছ থেকে তুমি টাকা পাবা। আবার দেখো পেইড ফর ড্রাফটিং সাপ্লাইজ পারচেস অন জুলাই 2, তাহলে এই যে 2 তারিখে তুমি কিনছিলা, মানুষ তোমার কাছ থেকে টাকা পাইতো, তারে তুমি টাকা পরিশোধ করছো, তাহলে অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। তাহলে এই জিনিসটার জন্য আমাদের কি করতে হচ্ছে, যেহেতু টাকা আমরা পরিশোধ করছি, এই কারণে আমাদের ওই অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট আর অপরদিকে আমাদের হলো ক্যাশ ক্রেডিট করতে হবে। কত টাকা? 1000 টাকা। এই বোঝা যাচ্ছে এগুলা? ওই সেম কমপ্লিট আর্কিটেকচারাল আর্কিটেকচারাল ওয়ার্ক ফর ওরিয়েন্টাল রিয়ালিটি অন ক্রেডিট। ওই ওরিয়েন্টাল রিয়ালিটি নামে একটা প্রতিষ্ঠান আছে, তাকে তুমি আবার আর্কিটেকচারাল হচ্ছে কাজ করে দিছো, ঠিক আছে, অঙ্কনের কাজ করে দিয়েছে, অথবা তাদের যে আর্কিটেকচারাল মূলত যে জিনিসটার সঙ্গে জড়িত, হ্যাঁ, স্পেশালি ওই তো কোনো বিল্ডিং এর ছক কষা, এগুলোই তো আর্কিটেকচারের সঙ্গে রিলেটেড। তাহলে ওই সেম আরেকজন কাকে সেবা দিয়েছো, ওই এ কারণে সেম জাবেদা হবে যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর অপরদিকে সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সেম একই ভাবে ওই জেরিনদের কাছ থেকে তুমি টাকা পাইছো, তাহলে ডেবিট করে দাও, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করে দাও। এরপর দেখো নন্দিনী, সে মূলত তার পার্সোনাল ব্যবহারের উদ্দেশ্যে ব্যবসা প্রতিষ্ঠান থেকে 2000 টাকা উত্তোলন করছে, তাহলে উইথড্র ডেবিট, ক্যাশ ক্রেডিট। এরপর দেখো এডিশনাল তুমি সাপ্লাইজ পারচেস করছো, তাহলে সাপ্লাইজ ডেবিট। এরপর অন ক্রেডিট হওয়ার কারণে তোমার হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। মানে দিন শেষে প্রত্যেকটা এন্ট্রি ওই ওই জিনিসগুলোই আছে। এই 31 নাম্বারটা নতুন আছে, এখানে কি বলছে, রেকগনাইজড that 1 month prepaid insurance had expired had become an expenses। এর মানে হলো ওই যে আমরা 1 বছরের বীমা পলিসি পরিশোধ করলাম না, কোথায় জানি, এই যে এখানে, তো 31 তারিখে এসে দেখা গেল কি 1 মাসের বীমা পলিসির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তাহলে ওইটা যাবে কি দিবে, তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট করতে হবে, কারণ ইন্স্যুরেন্স বাবদ ব্যয় হয়ে গেছে, এই কারণে ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট। কত টাকা? 1 মাস। তাহলে 1 বছরের যদি 2400 হয়, তাহলে 1 মাসের কত? 200 টাকা, ঠিক আছে। আর প্রিপেড ইন্স্যুরেন্স, যেহেতু আমাদের প্রিপেড ইন্স্যুরেন্স নামক সম্পত্তি কমে গেল, ইন্স্যুরেন্স পলিসি বা এক্সপেন্সেস, এটা মূলত ক্রেডিট করতে হবে 200 টাকা। এই হলো জাবেদা, ঠিক আছে। আচ্ছা, এরপর কি বলা আছে, 31 তারিখ টুক অ্যান ইনভেন্টরি অফ ড্রাফটিং সাপ্লাইজ, মানে ড্রাফটিং সাপ্লাইজ যেগুলো দুবার কিনলো, হ্যাঁ, সেগুলোর মধ্যে থেকে ডিটারমাইন দ্যাট সাপ্লাইজ কস্টিং টাকা 1200 হ্যাজ বিন ইউজড অ্যান্ড হ্যাড বিকাম অ্যান এক্সপেন্সেস। মানে বিষয়টা দেখো, দেখো তো বিষয়টা দেখো, এখানে মূলত দুবার সাপ্লাইজ কেনা হয়েছে, ঠিক আছে, এখানে দুবার সাপ্লাইজটা কেনা হয়েছে, একবার ক্যাশে, আর এইদিকে কোথায় জানি সাপ্লাইজ কেনা হয়েছে, এই যে এখানে কিছু সাপ্লাইজ কেনা হয়েছে, আরো কোথায় জানি সাপ্লাইজ আমরা দেখলাম না। তো এই যে সাপ্লাইজ গুলো কেনা হয়েছে, এই সাপ্লাইজ গুলোর মধ্যে দেখা যাচ্ছে যে 1200 টাকা সাপ্লাইজ কি হয়ে গেছে, হ্যাড বিন ইউজড। তাহলে এইটাকেই সাপ্লাইজ এক্সপেন্সেস ডেবিট করতে হবে আর সাপ্লাইজ ক্রেডিট করে দিতে হবে, তাহলে অঙ্কটা হয়ে গেল। তাহলে আমাদের এখানে টোটাল যে সাপ্লাইজ আছে সেগুলো জেড থেকে মূলত আমাদের হচ্ছে 1200 টাকা সাপ্লাইজ ব্যয় হয়ে গেছে, এই কারণে সাপ্লাইজ এক্সপেন্সেস আমরা ডেবিট করব, সাপ্লাইজ এক্সপেন্সেস ডেবিট, আর অপর দিকে আমাদের হলো
সাপ্লাইজ নামক সম্পদ আমরা ক্রেডিট করে দেব। কত টাকা? 1200 টাকা। এটা আমি এর আগেও শিখিয়েছি যে সাপ্লাইজ এটা কখনো সম্পদ হিসেবে ধরা হয়, কখনো ব্যয় হিসেবে ধরা হয়। এটা মূলত তোমাদের অঙ্ক দেখে বুঝে নিতে হবে, এবং পুরো অঙ্কটা করে দেওয়া আছে, পরবর্তীতে তোমরা দেখে নিও। এখানে 13 নম্বর যেটা আছে সম্পূর্ণটাই পারার কথা, এখানে একটা এন্ট্রিও ঝামেলা কর নাই। ঠিক আছে, সবগুলো এন্ট্রি পারবা। এখানে ছাব্বির কোনো সমস্যা আছে এই এন্ট্রি গুলোর মধ্যে? 13 নম্বরে বাকি যারা আছো তাদের ওই একই এন্ট্রি, ঘুরে ফিরে একই একই পারচেস, না ভাই, ইনভেস্টমেন্ট, সমস্যা নাই। হ্যাঁ ঘুরে ফিরে একই, সবগুলো একই আছে এখানে। তারপর হচ্ছে আমাদের 14 নম্বর। 14 নম্বর দেখো সবগুলো অলমোস্ট একই। এই যে ইনভেস্ট করছে এজেন্সি, পারচেস ইকুইপমেন্ট, এরপর হচ্ছে অ্যাডভার্টাইজিং, হচ্ছে এক্সপেন্সেস ইনক্লুড, কিন্তু এখনো টাকা পরিশোধ করো নাই। এরপর অফিস সাপ্লাইজ কিনছো, এরপর সার্ভিস দিছো, ক্যাশে রিসিভ করছো, আর কিছু বাকি আছে। এরপর উইথড্র করছো, হ্যাঁ এরপর টাকা পরিশোধ করছো, এরপর অফিস ঋণ দিছো, এরপর সাপ্লাই মানে এমপ্লয়ীদের হচ্ছে স্যালারি দিছো। সবার শেষে এটা কি? রিসিভ ইন ফুল ফর্ম অফ কাস্টমার হু হ্যাভ প্রিভিয়াসলি বিন বিল ইন ট্রানজাকশন পাস। মানে হলো ট্রানজাকশন পাসে এই যে দেখো আমরা মানুষকে সেবা দিয়েছে 11 লক্ষ টাকার, এর মধ্যে 3 লক্ষ টাকা আমরা কি করছি? রিসিভ করছি। 8 লক্ষ টাকার আমরা বিল করছি। 8 লক্ষ টাকা কারো কাছ থেকে আমরা পাইতাম, হ্যাঁ তার কাছ থেকে আমরা টাকা পাইছি, তাহলে ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, এই তো। তাহলে এই হচ্ছে 14টা ট্রানজেকশন যেগুলো আমরা শেষ করলাম। এটার প্রত্যেকটারে আমি জাবেদা দিয়ে এরপর হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন গুলো কমপ্লিট করে এই পিডিএফটা দেবো। আমার যতটুকু ধারণা কোনো একজন স্টুডেন্ট যদি এমনিতে চালাক হয় সে এইটা দেখেই পারবে। আর যারা একান্তই পারতেছো না, আমাদের যে পেইড ব্যাচের যে লেকচার শিট গুলো আছে, সাব লেকচার শিটটা তোমাকে দেখতে হবে, 1 নম্বর লেকচার শিটটা একটু দেখতে হবে, এরপর 2 নম্বর লেকচার শিটটা দেখতে হবে, এবং একই সঙ্গে আমি যে এখানে 4টা ক্লাস করালাম এই 4টা ক্লাস তোমাদের করতে হবে, তাহলে অ্যাকাউন্টিং ইকুয়েশন ওকে, কেউ তোমাকে আটকাইতে পারবে না। দু একটা এন্ট্রির সমস্যা হবে, ওই এন্ট্রি গুলো এখন বাছাই বাছাই করে নিতে হবে, যেটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, যে ওই এন্ট্রি গুলা তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিলাম, ওগুলো অ্যাকুমুলেট করো, আমি পরবর্তীতে সময় করে সলভ করে দেবো এক্সামের আগে। তো আজকে এ পর্যন্তই। আমরা নেক্সট দিন অর্থাৎ হচ্ছে 10 তারিখে, 10 তারিখে আমরা হচ্ছে জার্নাল শুরু করব। আর 9 তারিখে যদি করি তাহলে আমি তোমাদের জানাবো না, আগে তো আমাকে পিডিএফ গুলো দিতে হবে তাই না? তাহলে আমি এগুলো রেডি করে তোমাদের পিডিএফ গুলো দিয়ে দেই। তো ইনশাল্লাহ আমরা হলো এর পরবর্তীতে এই অংশটা শেষ করবো, এখান থেকে 10 মার্কের কোশ্চেন কমন পাবা। এরপর আমরা স্পেশাল জার্নাল করব, এরপর বাকিগুলো তো শেষ করতেছি। আর অনলাইনে তো আমি তোমাদের ক্লাস রেকর্ড করে দিতেছি, অ্যাডজাস্টিং এন্ট্রি অলরেডি হয়ে গেছে, এরপর ওয়ার্কশিট হবে, খুব দ্রুত এই মাসের মধ্যে এটা শেষ হবে। আর ফাইন্যান্সেরও কাজ অলমোস্ট আমি শুরু করে দিয়েছি, ফাইন্যান্স কোর্সটাও আমাদের এই মাসে আসবে, অর্থাৎ এই সপ্তাহে আসবে। আমি তো বললাম সব কাজ এই যে শুরু করে দিয়েছি, এখন শুধু আমি হচ্ছে প্র্যাকটিস অ্যাড করে দেব। যাদের ফাইন্যান্স আছে রেডি হয়ে নাও, আমরা ফাইন্যান্সও শুরু করতেছি ইনশাল্লাহ। আচ্ছা, কারো কিছু বলা থাকলে বলো। এই যে এখানে সব রেডি হচ্ছে, এটা নিয়ে তো একটা ভিডিও তৈরি করছিলাম, যা শুধু কোশ্চেন দেবো এবং ওগুলা ধরে ধরে প্র্যাকটিস করাবো, একটু শিখাই দিব, ফাইন্যান্সটা শেষ হয়ে যাবে। খুব ইজি আছে, এগুলো নিয়ে টেনশন করার দরকার নাই, কিন্তু একদম অবুঝের মতো হয়ে থাকলে হবে না, তোমাকে একটু নড়াচড়া করতে হবে, পড়তে হবে বইগুলা। এতদিন ফাঁকিবাজি করছো, আর ফাঁকিবাজি করিও না, এটা আমার রিকোয়েস্ট থাকবে। ঠিক আছে, ক্লিয়ার তো? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। কারো যদি কোনো অবজেকশন থাকে, এরপরও যদি না বুঝতে পারো আমাকে পার্সোনালি নক করিও, ঠিক আছে? আচ্ছা, আল্লাহ হাফিজ।